হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটি নতুন মুভি নিয়ে এসেছি, যার নাম কোড স্টেজ ভার্সেস নোবডি। আজকে আর কোনো ইন্ট্রো দেব না, তবে এইটুকুন বলতে পারি, তোমরা যারা মুভিটা দেখবে আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাই আর দেরি না করে চলো শুরু করি। গল্প শুরু হয় কোর্টরুমে, যেখানে 19 বছর বয়সে চন্দ্রশেখরকে হাজির করা হয় এক মেয়েকে আটক রেখে তাকে দুষ্করের এক গুরুতর অভিযোগে। গত 17 দিন ধরে সে রিমান্ডে। অভিযোগকারী মক্রবর্তী আইনজীবী দামোদর আদালতে চায় চন্দ্রশেখরের জন্য কঠিন শাস্তি হয়, কিন্তু চন্দ্রশেখরের আইনজীবী শুধুমাত্র নথিপত্র পড়ে যাচ্ছেন, যেন তার এই মামলায় কোনো মনই নেই। সে কেন এমনটা করছে পরে জানা যাবে। আদালত জানায় 4 দিন পর রায় ঘোষণা হবে। আপাতত চন্দ্রশেখরকে আবার জেলে পাঠানো হয়। সবকিছু দেখে মনে হচ্ছে শাস্তি তার কপালে লেখা। চন্দ্রশেখরের বন্ধুরা খুব চিন্তায় পড়ে যায়, কারণ তারা জানে সে নির্দোষ। তারা তাকে বাঁচানোর উপায় খুঁজতে খুঁজতে জানতে পারে মোহন রাও নামে একজন বিখ্যাত আইনজীবী আছেন, যিনি এমন কঠিন মামলায় খুব দক্ষ। তাই তারা তার সাহায্য নিতে চান। তারা মোহন রায়ের অফিসে ফোন করে, আর কলটা রিসিভ করে সুরি নামক একজন সহকারী। সে জানায় কিছু সময় পর এসে দেখা করতে হবে। বিগত 3 বছর ধরে মোহন রায়ের অধীনে কাজ করছে। মেধাবী হলেও কখনো কোনো মামলা লড়ার সুযোগ পায়নি। হয়তো মোহন রাও তার ওপর এখনো ভরসা করতে পারেনি। সুরি মোহন রাওয়ের কাছে গিয়ে একটি মামলা চান। মোহন রাও তাকে কিছু প্রশ্ন করেন, আর সুরি একটিরও উত্তর দিতে পারে না। এতে প্রমাণ হয় সে এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ঠিক তখনই চন্দ্রশেখরের বন্ধুরা এসে সুরিকে পুরো ঘটনার কথা জানায়, যে মামলা পক্সো আইনের অধীনে চলছে। পক্সো আইন বলতে 18 বছর বয়সের নিচে কোনো মেয়েকে হ্যারাসমেন্ট করলে তার ওপর এই মামলা আরোপ করা হয়। আর সেখান থেকে পুরো ঘটনা শুরু। এখন গল্প ফিরে যায় অতীতে, যেখানে চন্দ্রশেখরকে দেখা যায় সাধারণ একটা জীবন কাটাতে। সে নানা পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালাতো। তার পরিবারের বাবা মা আর ছোট বোন। অর্থনৈতিক অবস্থা ছিল বেশ দুর্বল। চন্দ্রশেখরের বাবা একজন নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন এবং ছেলেকে সবসময় পড়াশোনার জন্য উৎসাহ দিতেন। কিন্তু চন্দ্রশেখরের মতে জীবন চলে টাকায়, নট পড়াশোনায়। আর তাই সে বাবার কথায় খুব একটা গুরুত্ব দিত না। এদিকে পাশের বাড়িতে আসে 17 বছর বয়সী জেবিলি। সে তার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার জন্য এসেছিল। একদিন তার চোখ পড়ে চন্দ্রশেখরের ওপর, আর মজা করার জন্য সে তার বান্ধবীর কাছ থেকে চন্দ্রশেখরের নাম্বারটি নিয়ে প্র্যাঙ্ক কলের প্ল্যান করে। সে তার বন্ধুর কাছ থেকে নাম্বার নিয়ে চন্দ্রশেখরকে ফোন করে, কিন্তু চন্দ্রশেখর তার অ্যাটিটিউডে খুব একটা পাত্তা দেয় না। জেবিলি প্রথমে চন্দ্রশেখরের সঙ্গে তেমন ভালো ব্যবহার করেনি, কারণ সে তাকে ভুলভাল ভেবেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জেবিলি বুঝতে পারে চন্দ্রশেখর আসলে একজন ভালো মনের ছেলে। তখন সে গিয়ে তার কাছে ক্ষমা চায়, আর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কিন্তু একদিন জেবিলি চন্দ্রশেখরের সাথে রাতে কথা বলছিল, যেটা তার মামা মাকসপতি দেখে ফেলে। যেহেতু জেবিলির বাবা বাড়িতে ছিলেন না, পুরো বাড়ির দায়িত্ব ছিল মাকসপতির ওপর। তিনি একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, যার রাইস মিল আছে এবং রাজনৈতিক যোগাযোগও রয়েছে। শত্রুদের বিপদে ফেলতে তিনি মিথ্যা মামলার আশ্রয় নিতেও দ্বিধা করতেন না। এরপর হঠাৎই জেবিলির সঙ্গে চন্দ্রশেখরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। চন্দ্রশেখর দুশ্চিন্তায় পড়ে যান। হঠাৎ জেবিলি তাকে একটি পার্টিতে আমন্ত্রণ করে। পার্টির শেষে তারা একে অপরকে দেখে খুব খুশি হন। অনেকদিন পর দেখা হওয়ায় যেন তাদের দুজনের মন হালকা হয়ে যায়। চন্দ্রশেখর জেবিলিকে পছন্দ করে ফেলেছিল, তাই সে সাহস করে তাকে প্রপোজ করে দেন। জেবিলিও তাকে পছন্দ করত, তাই সেও হাসি মুখে হ্যাঁ বলে দেন। এরপর থেকেই কোচিং এর পর গ্রুপ স্টাডির নামে জেবিলি শুধু চন্দ্রশেখরের সাথে দেখা করতে যেত। তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে, আর কিছুদিন বেশ আনন্দেই কাটে। একদিন চন্দ্রশেখর জেবিলিকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মা জেবিলিকে দেখে খুব খুশি হন, তবে চন্দ্রশেখরের বাবাকে কিছু বলেননি, কারণ সে জানতো তিনি রাগ করে কোনো বিপদ ঘটিয়ে ফেলবে। এরপর এক সকালে জেবিলি চন্দ্রশেখরের বাড়িতে আসে। ঠিক তখনই চন্দ্রশেখরের বাবাও চলে আসে। চন্দ্রশেখর তৎক্ষণাৎ জেবিলিকে অন্য এক ঘরে লুকিয়ে ফেলে এবং তার বাবাকে তার মা খেতে দেয়। ঠিক তখনই মাকসপতি পুলিশ নিয়ে হাজির হয়, আর চন্দ্রশেখরের বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। মাকসপতির অভিযোগ চন্দ্রশেখর নাকি তার ভাগ্নিকে অপহরণ করে রেখেছে। তার চিৎকারে ভয় পেয়ে জেবিলি বাইরে বেরিয়ে আসে, কিন্তু পরিস্থিতি দেখে এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে কিছুই বলতে পারেন না। উল্টো তার চুপ থাকার কারণে
কারণে সবাই ধরে নেন যে মাকসুপতির কথাই সত্য। সবাই ধরে নেন চন্দ্রশেখর জেবেলিকে অপহরণ করেছে। তার মা বাবা বারবার চিৎকার করে বলতে থাকে তাদের ছেলে নির্দোষ, কিন্তু পুলিশ কারো কথা না শুনে চন্দ্রশেখরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে বাড়িতে ফিরে মাকসুপতি জেবেলির উপর চড়াও হন, তাকে বেল দিয়ে মারতে শুরু করেন। তখন তার মা এসে তাকে বাঁচায়। তিনি মাকসুপতিকে অনুরোধ করে বলেন চন্দ্রশেখরকে ছেড়ে দিতে এবং কোনো মামলা না করতে, কিন্তু মাকসুপতি কারো কথা শুনতে রাজি নয়, কারণ এবার বিষয়টা তার সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে সঙ্গে সঙ্গে দামোদর নামে এক কড়া আইনজীবীকে নিয়োগ করেন এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন যে সে জেবেলিকে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা করেছে। জেবেলিকে যখন জবানবন্দি দিতে ডাকা হয়, মাকসুপতি বলে তার মানসিক অবস্থা খারাপ, তাই সে আসতে পারবে না। ফলে মামলাটি একতরফা হয়ে যায় এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে পোক্ত আইনের মামলা শুরু হয়। এই খবর শুনে চন্দ্রশেখরের মা বাবা ভেঙে পড়ে, দুশ্চিন্তায় পড়ে যায় তাদের ছেলের ভবিষ্যৎ এখন কি হবে। তখন এক পুলিশ অফিসার এসে বলে যদি চন্দ্রশেখরকে বাঁচাতে হয় তাহলে ভালো একটি আইনজীবীকে খুঁজে বের করতে হবে, না হলে সে দীর্ঘ শাস্তিতে পড়বে আর তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। এই কথা শুনে চন্দ্রশেখরের পরিবার শিবরাম নামে এক আইনজীবীর কাছে যায়, কিন্তু কিছুক্ষণ পরে মাকসুপতি এসে তাকে টাকা দিয়ে কিনে ফেলে, কারণ সে চায় চন্দ্রশেখর যে কোনো ভাবে শাস্তি পাক। নিজের অহংকার আর প্রতিশোধের নেশায় সে অন্ধ হয়ে গেছে। আদালতে শুনানির দিন শিবরাম কেবল জানায় যে এখনো স্টেটমেন্ট দেওয়ার মতো কিছু প্রস্তুত নয়। সে আর কিছুই বলে না। এটা ছিল সেই কোর্টের দৃশ্য এটা মুভির শুরুতে দেখেছিলাম। এই ঘটনার পর চন্দ্রশেখর ভেঙে পড়ে আর ভাবতে থাকে হয়তো তার জীবন এখানেই শেষ। সে পরিবারের কথা চিন্তা করে কান্না করতে থাকে। গল্প আবার বর্তমান দিকে ফিরে আসে, যেখানে শুভ্র পুরো কাহিনী শুনে বোঝা যায় চন্দ্রশেখরকে আসলেই ফাঁসানো হতো। তখন সে বন্ধুদের বলে আমি সন্ধ্যায় মোহন স্যারের সাথে কথা বলি, এরপর তোমাদের সব জানাবো। এরপর সুরি গিয়ে মোহনলালকে সব খুলে বলে, আর তখন মোহনলাল বলে এই মামলায় চন্দ্রশেখরের বাঁচার সম্ভাবনা খুবই কম, তাই তাকে থামিয়ে দেওয়াই ভালো। কিন্তু সূর্য হাত ছাড়ে না। সে বলে স্যার যদি 1% সুযোগও থাকে তাহলেও আমাদের চেষ্টা করা উচিত। তবুও মোহনলাল সূর্যের কথা অপেক্ষা করে অন্য ক্লায়েন্টের দিকে ব্যস্ত হয়ে পড়ে। তবে সূর্য ইতিমধ্যেই মোহনলালের পরিস্থিতি শুনে মানসিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। সে নিজেই এই মামলা লড়বে। সে এক বন্ধুর সাহায্যে একটি ভুয়া ডকুমেন্ট তৈরি করে যাতে তাকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে দেখা যায়, আর মোহন রাওয়ের প্রতিনিধি সেজে আদালতে হাজির হয়। যদিও মোহন রাও এ ব্যাপারে কিছুই জানতো না। আদালতে হাজির হলে বিচারক জিজ্ঞাসা করে সে হঠাৎ করে এই মামলায় কেন যুক্ত হচ্ছে। তখন সূর্য সাহস করে জানায় মাকসুপতি ইচ্ছাকৃতভাবে চন্দ্রশেখরকে ফাঁসাচ্ছে, আমি এর সত্যিটা সামনে আনতে চাই। এরপর সে আদালতে মাকসুপতির দেওয়া সকল প্রমাণ নতুন করে তদন্তের অনুমতি চায়। সে তদন্তে দেখা যায় প্রমাণগুলো দুর্বল আর এতে নিশ্চিতভাবে চন্দ্রশেখরের দোষ প্রমাণ হয় না। তখন সূর্য আদালতের কাছে সত্য প্রকাশের জন্য কিছু গুরুত্বপূর্ণ আবেদন জানায়। আদালতে সূর্য সময় চাইলে বিচারক কিছুদিনের সময় দিয়ে দেয়। এতে সূর্য ভীষণ খুশি হয়, কারণ প্রথমবারের মতো সে বিশ্বাস করে সে সত্যি চন্দ্রশেখরকে বাঁচাতে পারবে। কিন্তু মাকসুপতি এটা কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে পরিকল্পনা করে কিভাবে সূর্যকে কোণঠাসা করা যায়। পরবর্তী শুনানির দিনে মাকসুপতি আদালতে একটি ভিডিও প্রমাণ হিসাবে হাজির করে, যেখানে দেখা যায় চন্দ্রশেখর এবং জেবেলি একসাথে একটি রুমে ঢুকে এবং 16 মিনিট পর বের হয়ে আসে। ভিডিও দেখে সবাই হতবাক। আদালত আবারও মুলতবি হয়ে যায়। আদালত থেকে বেরিয়ে মাকসুপতি সূর্যকে সামনে এসে বলে তার কাছে পুরো কাহিনী আছে। সে দাবি করে চন্দ্রশেখর তার বন্ধুর সঙ্গে মেডিকেল শপ থেকে কিছু কিনেছিল এবং তারপর জেবেলির সঙ্গে খারাপ কিছু করেছে। এখন কেউ চাইলেও চন্দ্রশেখরকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে সূর্য প্রচন্ড রেগে যায়, কারণ এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাকে আগে জানানো হয়নি। সূর্য তখন লড়াই করতে রাজি ছিল না। তখন চন্দ্রশেখরের পরিবার কেঁদে ফেলে। তারা বলে আপনি যদি মামলা ছেড়ে দেন তাহলে আমাদের ছেলে বাঁচবে কিভাবে, এবং কেস ছেলে সে গ্রামে চলে যায়। তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে যদি আগে এই প্রমাণ ছিল তাহলে দিলে না কেন। তখন মাকসুপতি বলতে থাকে এবং গল্প চলে যায় অতীতে, যখন চন্দ্রশেখর আর জেবেলি লুকিয়ে লুকিয়ে দেখা করত। একদিন জেবেলি জানায় তাকে কয়েকদিনের জন্য একটি আত্মীয়র বিয়েতে যেতে হবে, তাই দেখা হবে না। চন্দ্রশেখর নিজেকে আটকে রাখতে না পেরে সরাসরি জেবেলি আত্মীয়র বাসায় পৌঁছে যায়। জেবেলি তাকে দেখে তাড়াতাড়ি তাকে একটি রুমে নিয়ে যায় যাতে কেউ তাকে দেখে না ফেলে, কিন্তু তারা জানতো না এই রুমে সিসিটিভি ক্যামেরা ছিল। বিয়ের পর যখন ফুটেজ দেখা হয় তখন মাকসুপতির নজরে আসে। তখন থেকেই সে চন্দ্রশেখরের ফলো করতে শুরু করে। একদিন চন্দ্রশেখরের বন্ধু একটি মেডিকেল শপ থেকে প্রোটেকশন নিয়েছিল। তখন মাকসুপতির লোক সেটা দেখে ফেলে এবং চন্দ্রশেখর যখন জেবেলিকে বাস থেকে নামিয়ে বাইরে নিয়ে যাচ্ছিল
যাচ্ছিল তখন মাকসুপতি তার ছবি তোলে। মাকসুপতি এই সব ছবি দিয়ে ভুল গল্প তৈরি করেছিল, আলাদা আলাদা ফুটেজ দিয়ে চন্দ্রশেখরের বিরুদ্ধে এক সাজানো গল্প বানিয়েছিল। অপরদিকে সূর্য চন্দ্রশেখরের উপর রাগ করে সে গ্রামের বাড়ি ফিরে যায়। সে চিন্তা করে এই কেস আর সে কখনোই লড়বে না। একদিন মোহন রাওকে তার সহযোগী ফোন করে বলে সূর্য তার হয়ে দুর্দান্তভাবে কেস লড়ছে এবং এরপর কোনো কেস আসলে সে যেন তাকেই জানায়। এটা শুনে তিনি সূর্যের বন্ধুর সাথে কথা বলে জানতে পারে যে সূর্য তার নামে একটি মামলা লড়ছে। তখন মোহন রাও তাড়াতাড়ি সূর্যের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। মোহনলাল সূর্যের গ্রামের বাড়িতে পৌঁছে যায়। সূর্য বলে, স্যার আমি এই জগতে পারফেক্ট নই, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি এই কেস আর লড়বো না। তখন মোহনলাল তাকে বলে, তোমার মধ্যে পেশা দায়িত্বের অভাব রয়েছে, তুমি কোনো কাজ শেষ না করেই ছেড়ে দাও, আর এটা তোমার অভ্যাস হয়ে গেছে। আমি তোমাকে এই জন্যই কোনো কেস দেই না, যেহেতু এই কেস নিয়েছো তাহলে ঠিকঠাক লড়তে হবে। এই কথা শুনে সূর্য উৎসাহিত হয়ে ওঠে, কারণ তাকে এবার সাপোর্ট করার মতো কেউ আছেন। এরপর সে চন্দ্রশেখরের কেস নিয়ে আরো বেশি পরিশ্রম করতে শুরু করে এবং পরবর্তী শুনানির জন্য সে প্রস্তুতি নিতে থাকে। পরবর্তী শুনানির দিন সূর্য আদালতে পৌঁছে বলে, এই ভিডিও দেখে সবাই মনে করছে ওই ঘরে কিছু ভুল হয়েছে, তবে সেটা শুধু জেবেলি আর চন্দ্রশেখর জানে। তিনি চন্দ্রশেখরের পক্ষে জেবেলির সাক্ষাৎ নেওয়ার প্রস্তাব দেয়, তবে জেবেলির ডাক্তার জানায় যে তার মানসিক অবস্থা ভালো না, তাই সে আদালতে আসতে পারবে না এবং চন্দ্রশেখরের বক্তব্য রেকর্ড করা হয় এবং আদালত মুলতবি হয়ে যায়। মাকসুপতি এই অবস্থা বুঝতে পারে যে তাকে কিছু করতে হবে। যদি সে আজ কিছু করতে না পারে তাহলে পরবর্তী শুনানিতে জেবেলিকে আদালতে স্টেটমেন্ট দেওয়ার জন্য আনতে হবে। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে মঙ্গপতি জেবেলি এবং তার মাকে ভয় দেখায় এবং বলতে বলে চন্দ্রশেখর তার সাথে জোরপূর্বক আচরণ করেছে। এরপর পরবর্তী আদালতের শুনানিতে সূর্য ডাক্তারের দিকে নজর দেয় এবং সে প্রমাণ করতে সক্ষম হয় যে ডাক্তারের রিপোর্টটি ভুয়া ছিল এবং জেবেলির মানসিক অবস্থা একদমই ভালো এবং ডাক্তাররা তাকে আদালতে আনার বিরুদ্ধে ছিল এবং ডাক্তারকে বিভ্রান্তকারী হিসেবে চিহ্নিত করে। সূর্য আদালতে বলে যে তিনি আদালতে ভুল তথ্য দিয়েছেন এবং এর জন্য বিচারক তাকে জরিমানা করে। এরপর জেবেলিকে আদালতে আনার নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিনে জেবেলির মামা আদালতে এসে বলে জেবেলি কিডন্যাপ হয়ে গেছে এবং জেবেলির মাকে বলে এসেছে আজকে আদালত বন্ধ, কিন্তু জেবেলির মা খোঁজ নিয়ে জানতে পারে আজকে আদালত খোলা। তাই সে আর দেরি না করে জেবেলিকে নিয়ে আদালতে পৌঁছে যায়। আদালতে সবাই জেবেলিকে দেখে অবাক হয়ে যান এবং জেবেলির কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া শুরু হয়ে যায়। সেখানে সে বলে সেদিন বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল এবং সে আর চন্দ্রশেখর সেই রুমে গিয়ে বিয়ের অভিনয় করার চেষ্টা করছিল, এছাড়া সেই রুমে আর কোনো কিছুই হয়নি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং মঙ্গপতি খুব রেগে যান, কারণ তার সাজানো গল্প ভেঙে গেছে। তবে জেবেলির বক্তব্য এবং চন্দ্রশেখরের বক্তব্য একে অপরের সাথে পুরোপুরি মিলে যায়, যা প্রমাণ করে যে তারা সত্য বলছে। এই কারণে চন্দ্রশেখরের মামলা খালাস হয়ে যায় এবং মঙ্গপতি এবং মঙ্গপতির উকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদেরকে জেলে পাঠানো হয় এবং সূর্যকে সবাই আলিঙ্গন জানায় এই মামলায় জিতে যাওয়ার জন্য। কোর্ট থেকে খালাস পাওয়ার পর চন্দ্রশেখর সূর্যকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে বলে যদি সে না থাকতো তাহলে সে কখনোই মুক্তি পেত না। সূর্য চন্দ্রশেখরকে জীবনের একটি বড় পাঠ শিখিয়ে দেয় পড়াশোনা কতটা গুরুত্বপূর্ণ এবং কিছুদিন পর দেখতে পাই চন্দ্রশেখর তার পার্ট টাইম সকল জব ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করেছে। সেদিন জেবেলি 18 বছর পূর্ণ হয় এবং সে চন্দ্রশেখরকে এসে বলে আজকে আমার 18 বছর পূর্ণ হয়েছে এবং সে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই ছবিটি শেষ হয়ে যায়। তবে বন্ধুরা সিনেমাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের কাছে সময় থেকে থাকে তাহলে অবশ্যই এই মুভিটি দেখার চেষ্টা করবে। আমি আশা করি তোমাদের সময় নষ্ট হবে না। আর এই ছোট ভাইয়ের নতুন চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।